আগের মতো এডিবিতে ভবন নির্মাণে সর্বোচ্চ ব্যয় পরিকল্পনা, পুরনো সংস্কৃতি থেকে বের হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। অবশেষে বসছে না সম্পদ ও কন্টেন্ট ক্রিয়েটরের আয়ের উপর কর, সরে এলো এনবিআর, স্বর্ণ বিক্রিতে দিতে হবে লভ্যাংশ কর। এবার ইসলামী ব্যাংকের দিলকোষা শাখার ফটক আটকে দিল গ্রাহক ফোরাম, লেনদেন ব্যাহত 2 ঘন্টা, শাখায় শাখায় মানববন্ধন। বিদ্যুতের দাম বাড়ায় টন প্রতি স্টিলে খরচ বাড়বে ৩,৫০০ টাকা, জানালেন ব্যবসায়ীরা, মূল্য কমানোর দাবি। এবং পার হলো মধ্যপ্রাচ্য সংঘাতের ১০০তম দিন, হরমুজের প্রভাবে বৈশ্বিক ক্ষতি ছাড়াতে পারে $৭০০ বিলিয়ন। স্বাগত, শুরু করছি আজকের স্টার বিজ টুডে, সঙ্গে আছি তামজিদ আহমেদ। শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো শুরুতেই বাজেট 2026-27 খবর। আসছে বাজেটে কন্টেন্ট ক্রিয়েটর ও ওপেন মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং থেকে আয়ের উপর 7.5% কর বসানোর সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার। অপরদিকে 15% ক্যাপিটাল গেইন ট্যাক্স বসছে স্বর্ণালংকার বিক্রিতে। বাতিল হচ্ছে সম্পদ করও। মাজার মাহবুবের রিপোর্টে। আসছে বাজেটে ফেসবুক, ইউটিউবে কন্টেন্ট তৈরির মাধ্যমে ডলার আয় করলে তার থেকে 7.5% কর বসানোর সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার। একই সঙ্গে বিভিন্ন ওয়ার্কপ্লেস বা উন্মুক্ত কর্মক্ষেত্র থেকে আয় করা ফ্রিল্যান্সারদেরও আয়ের ওপর কোনো কর না বসানোর সিদ্ধান্ত আসছে এই বাজেটে। এসব আয়কে রেমিটেন্স হিসেবে বিবেচনা করবে সরকার, তবে কোনো মিডিয়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ক্ষেত্রে এমন সুবিধা প্রযোজ্য হবে না। এছাড়া সম্পদ কর বসানোর সিদ্ধান্ত থেকেও সরকার সরে আসছে বলে রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে। পরিবর্তনে বিদ্যমান সারচার্জ ব্যবস্থাই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া স্থানীয় উৎপাদনকে উৎসাহিত করতে দেশীয় বীজ থেকে ভোজ্য তেল উৎপাদন করলে 10 বছরের জন্য আসতে পারে কর অব্যাহতি। সরকারের একটা ভালো আয়ের উৎস হবে এই সম্পদ কর, এবং এটা একই সঙ্গে এই যে দেশের মানুষের মধ্যে যে একটা সম্পদ বন্টনে বা একই সঙ্গে যে আয় বন্টনের যে একটা বৈষম্য রয়েছে, তো সেটাও কমাতে কিন্তু সহায়তা করবে। ব্যক্তিগত স্বর্ণালংকার বিক্রির উপর বসতে পারে 15% ক্যাপিটাল গেইন ট্যাক্স। এতদিন রিটার্নে উল্লেখিত স্বর্ণালংকার বিক্রি করলে তার লভ্যাংশে সাধারণ কর স্ল্যাবের মধ্যেই হিসাব করা হতো। অপরদিকে পরামর্শক বা সম্মানী ভাতা, মিটিং ফি বা প্রশিক্ষকের সম্মানীর উপর বিদ্যমান 10% উৎসে কর বাড়িয়ে 20% করা হতে পারে। অনেক সময় যে যারা একেবারে যে সাধারণ নিম্ন মধ্যবিত্ত এই সমস্ত নারীদের স্বর্ণালংকার থাকে, তো সেটা যদি তারা বিক্রি করে কিছুটা হয়তো অন্য কোনো সম্পদ বা কোনো বিনিয়োগে এটাকে ব্যবহার করতে চান, তাহলে সেই ক্ষেত্রে এই নারীর যে এক ধরনের অর্থনৈতিক ক্ষমতায়ন হয়, তো সেটার পথ কিন্তু কিছুটা সংকুচিত হবে। যারা আসলে প্রশিক্ষক, তারাও তখন কিন্তু কিছুটা নিরুৎসাহিত হবেন এই প্রশিক্ষণ দিতে। তো সুতরাং ভালো মানের প্রশিক্ষক পাওয়া তখন কিছুটা কঠিন হবে। আসছে বাজেটে 6,95,000 কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে পারে সরকার, যার মধ্যে এনবিআরকেই নির্ধারণ করে দেওয়া হতে পারে 6,04,000 কোটি টাকা। মধ্যবিত্তের উপর না চাপিয়ে বরং ধনীদের কাছ থেকে আরও বেশি কর আহরণের পরামর্শ বিশেষজ্ঞদের। মাঝার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। দর্শক, বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা করব একজন আমন্ত্রিত অতিথির সঙ্গে সংবাদের পরের অংশে। এবার যাচ্ছে অন্য খবরে। ইসলামী ব্যাংক এবার সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে মতিঝিলে ব্যাংকটির দিলকুশা শাখার ফটক আটকে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। 2 ঘন্টা ফটক আটকের পাশাপাশি একই সময়ে কর্মকর্তাদের কলম বিরতির আহ্বান জানান বিক্ষোভকারীরা। একই ব্যানারে বিভিন্ন শাখার সামনে মানববন্ধন করা হয়। ব্যাংক কর্তৃপক্ষ বলছে কর্মবিরতি পালনের কোনো কর্মসূচি নেই তাদের। এদিকে চলমান আন্দোলনে ব্যাংকটির গ্রাহকদের মাঝেও দেখা গেছে উদ্বেগ। সোমবার সকালে মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের পাশের শাখার ফটক আটকে দেয় সচেতন গ্রাহক ফোরাম। ফলে দুপুর 12টা পর্যন্ত ব্যাংকটিতে কোনো গ্রাহক প্রবেশ করতে পারেনি। এ সময় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় গ্রাহকদের। আগে খুব ভালো ছিল সার্ভিস, খুব ভালো ছিল ইসলামিক ব্যাংকের সার্ভিস। বর্তমানে সার্ভিস ভয়াবহ খারাপ। 1 ঘন্টা বাইরে দাঁড়ানো ছিলাম, এরপর 12টার পরে ঢুকলাম। 10 লাখ টাকাটা চেক নিয়ে আসছিলাম, কিন্তু পেমেন্ট করতে পারতেছে না। একইভাবে ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখার সামনে সকাল 10টা থেকে মানববন্ধন করা হয় সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে।
এ সময় ব্যাংকটির বর্তমান পরিচালনা পর্ষদ ও চেয়ারম্যান খুরশিদ আলমের অপসারণ এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবি জানানো হয়। যে আমাদের ইসলামী ব্যাংকের সাবেক যে চেয়ারম্যান ছিল ওমর ফারুক সাহেব, তাকে বিভিন্ন হুমকি ধামকে পারিবারিক হুমকি ধামকি দিয়ে তাকে সরানো হয়েছে। অবৈধ খুরশেদ আলম, ফ্যাসিস্টের দূষর খুরশেদ আলমকে প্রত্যাহার করার দাবিতে আমরা লাগাতার কর্মসূচির অংশ হিসেবে আজকে বাংলাদেশের সকল শাখার সামনে অবস্থান নিয়েছি। চলমান এই আন্দোলন ঘিরে ব্যাংকটির গ্রাহকদের মাঝে উদ্বেগ দেখা গেছে। অনেক শাখায় টাকা তুলতে পারছেন না বলেও অভিযোগ পাওয়া গেছে। আমরা তো 2 ঘন্টা এখান থেকে বাইরে দাঁড়াইছিলাম, তো এটা একটা ভোগান্তি না? 2-2.5 ঘন্টা দাঁড়াইছিলাম বাইরে। ব্যাংকে আসছি, টাকা তুলতে পারছি না, আবার আমরা চলে যাচ্ছি। ব্যাংক কর্তৃপক্ষ বলছে তাদের কোনো তারল্য ঘাটতি নেই। এছাড়া ব্যাংকের পক্ষ থেকে কোনো ধরনের কলম বিরতির পালনেরও কর্মসূচি দেওয়া হয়নি বলেও জানানো হয়। আমরা কোনো কলম বিরতির মেসেজ আমাদের হেড অফিস থেকে দেয় নাই, আমরা কলম বিরতিতে নাইও। আমরা আমাদের দেখতেই পাচ্ছেন সাধারণ লেনদেন হচ্ছে। এটা মিডিয়াতে যতটা দেখেছি আমাদের শাখায় ওইরকম নাই, আমাদের শাখায় একেবারেই স্বাভাবিক। চলমান গ্রাহক ভোগান্তি কমিয়ে দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছে ব্যাংকটির সাধারণ গ্রাহকরা। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা। দর্শক, ইসলামী ব্যাংকের সামনে আন্দোলন প্রসঙ্গে জানাতে মতিঝিল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, আজ তো আন্দোলন হচ্ছে সকাল থেকেই এবং সেখানে যেই ব্যানারে আন্দোলন করা হচ্ছে সচেতন গ্রাহক ফোরামের, তারা দিল কোষা শাখার ফটক বন্ধ করে দিয়েছিল। এর কারণে সেখানে লেনদেনের কেমন প্রভাব পড়েছে এই বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। তামজিদ, মূলত আন্দোলন সকাল 10টা থেকে তারা শুরু করে প্রতিদিনই এবং বেলা 12টার মধ্যেই তাদের আন্দোলন মূলত শেষ হয়ে যায়। প্রতিদিনের ধারাবাহিকতা আজকেরও 12টার পরে তাদের আন্দোলন শেষ হয়ে গিয়েছে। আজকে শুধুমাত্র মতিঝিলের যে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় দিলকুশাতির সামনেই যে তারা আন্দোলন করেছে এমন না, আজকে ঢাকার যে বিভিন্ন যে তাদের শাখাগুলো রয়েছে সেই শাখার সামনেও কিন্তু আন্দোলন করেছে ইসলামী ব্যাংকের যারা সচেতন গ্রাহক ফোরাম রয়েছে তারা। আর আপনি একটি বিষয় জানতে চাচ্ছিলেন যে এই আন্দোলনের প্রভাব আসলে কতটুকু পড়েছে। আজকেরই প্রথম আমরা দেখতে পেয়েছি যে যে কার্যালয় রয়েছে, অর্থাৎ দিলকুশার যে ইসলামী ব্যাংকের কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের প্রধান ফটক কিন্তু আন্দোলনকারীরা আটকে রেখেছিল সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত। এই সময় আমরা দেখেছি যে সামনে অনেক গ্রাহকদের ভিড় জমে গেছে। অনেকে আসলে আসছিলেন টাকা তোলার জন্য, অনেকে হয়তো টাকা জমা দেওয়ার জন্য এসেছেন, কিন্তু তাদের কেউই কিন্তু আসলে সেই 2 ঘন্টার সময়ে ব্যাংক থেকে কোনো সেবা নিতে পারেননি। ফলে তাদের মধ্যে একটি ক্ষোভ বিরাজ করেছে এবং তাদের মধ্যে একটি আতঙ্কও তৈরি হয়েছে। হঠাৎ করে এই ধরনের পরিস্থিতি কেন হলো? যদিও বেলা 12টার পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে এবং সেই সময় কিন্তু আসলে গ্রাহকদের অনেক বেশি চাপ পড়েছে। হঠাৎ করে এই যে 2 ঘন্টায় যারা গ্রাহক সেবা নিতে পারেনি তারা একসঙ্গে এসে ভিড় করেছেন তাদের টাকা তোলার জন্য কিংবা টাকা জমা দেওয়ার জন্য। আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি যে এই মতিঝিলের দিলকুশার নিচে যে ইসলামী ব্যাংকের এটিএম বুথটি রয়েছে সেখানে কিন্তু টাকা এটিএম বুথ থেকে টাকা দেওয়া হচ্ছে না, যদিও এটিএম বুথে সিআরএম মেশিনে কিন্তু টাকা জমা নেওয়া হচ্ছে। অন্যান্য এটিএম বুথগুলোতে আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করছি যে একই সমস্যা অন্যান্য ইসলামী ব্যাংকের এটিএম বুথগুলোতেও রয়েছে কিনা। পরবর্তীতে হয়তো এই বিষয়টা জানাতে পারবো। তবে ইসলামী ব্যাংকের কর্তৃপক্ষ থেকে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মতামত দেয়নি কিংবা তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি। আর আজকের আন্দোলনের ব্যাপারে আমরা কথা বলার চেষ্টা করেছি ইসলামী ব্যাংকের পক্ষ থেকে কিংবা ইসলামী ব্যাংকের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন যে আজকে যে আন্দোলন হয়েছে এবং একটি শাখার সামনে প্রধান ফটক বন্ধ করে যে আন্দোলন হয়েছে এ ব্যাপারে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে কিন্তু কোনো প্রকার মন্তব্য আমরা এখন পর্যন্ত পাইনি। তবে গ্রাহকরা কিছুটা আতঙ্কিত এই ধরনের আন্দোলন কিংবা এই যে একটি টানাপোড়েন চলছে ব্যাংকটিকে নিয়ে, এটা নিয়ে কিন্তু গ্রাহকদের মধ্যে একটি ক্ষোভ রয়েছে। একই সঙ্গে তারা কিছুটা শঙ্কিত যে তাদের যে আমানতের টাকা রয়েছে, কারণ আমরা দেখেছি এর আগে যে সম্মিলিত 5টি ইসলামী ব্যাংকের গ্রাহকদের মধ্যে যে একটি আতঙ্ক কিংবা উৎকণ্ঠা রয়েছে তারা টাকা তুলতে পারছে না, সেই একই আতঙ্ক কিংবা উৎকণ্ঠা কিন্তু এই যে ইসলামী ব্যাংকের যারা গ্রাহক রয়েছেন তাদের মধ্যে কিছুটা আসা শুরু করেছে। তার মধ্যে কয়েকজন আমাদেরকে ইতিমধ্যে বলেছেন যে তিনি ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখায় গিয়ে টাকা তুলতে পারেননি, যদিও আমরা যে কটি শাখায় ঘুরেছি সেখানে দেখতে পেয়েছি আসলে টাকার কোনো সংকট নেই কিংবা তারল্যের কোনো সংকট এখন পর্যন্ত আমরা শাখাগুলোতে পাইনি। এবং ইসলামী ব্যাংকের যারা কর্মকর্তা রয়েছেন, আমরা বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপকদের সঙ্গে অর্থাৎ বিভিন্ন ব্যাংকের যে ম্যানেজার রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারাও বলেছেন তাদের শাখাগুলোতে এখন পর্যন্ত তারল্যের কোনো সংকট নেই। যদিও গতকালকে আমরা
দেখেছি ইসলামী ব্যাংকের যে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক রয়েছেন তিনি গ্রাহকদের আশ্বস্ত করেছেন যে ইসলামী ব্যাংকের এখন পর্যন্ত কোনো তারল্য সংকট নেই এবং গ্রাহকদের চাহিদা মতো যে কোনো সময় যে কোনো ধরনের অঙ্কের টাকা তারা দিতে পারছেন। যদিও বিভিন্ন জায়গায় আমরা বিভিন্নভাবে বিচ্ছিন্ন কিছু খবর পেয়েছি, একদিনে 2000 কোটি টাকা কিংবা এর কাছাকাছি কিছু সংখ্যার টাকা তারা তুলে নিয়েছেন গ্রাহকরা, কিন্তু আসলে আমরা এখন পর্যন্ত ঘুরে গ্রাহকদের টাকা তোলার যে প্যানিক উইথড্র যেটা আমরা বলে থাকি সেই প্যানিক উইথড্রর কিন্তু খবর এখন পর্যন্ত আমরা তেমন কোনো শাখাতে পাইনি। আর ইসলামী ব্যাংকের যারা আন্দোলন করছেন অর্থাৎ গ্রাহকরা সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে যারা আন্দোলন করছেন তারা প্রতিদিনই কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং আজকেরই প্রথম তারা বিভিন্ন শাখাতেই তাদের আন্দোলনকে ছড়িয়ে দিয়েছেন এবং বিভিন্ন শাখাতে তারা একই ধরনের দাবি করেছেন। ব্যবস্থাপনা পরিচালক কিংবা যে এখন যে চেয়ারম্যান রয়েছে তার অপসারণের দাবিতে আন্দোলন তারা অব্যাহত রেখেছে। বিগত সময়ের মতো আজকেরও দাবি তাদের একই ছিল এবং 2 ঘন্টার কর্মবিরতির দাবি আজকে তারা যুক্ত করেছিলেন। যদিও এর আগেও একই ধরনের দাবি তারা করেছিলেন, আজকে সেই দাবির সপক্ষে কিছু কিছু ব্যাংকের কর্মকর্তারা কিন্তু কর্মবিরতি পালন করেছেন, যদিও অধিকাংশ ব্যাংকে আমরা দেখেছি যে স্বাভাবিক কার্যক্রম চলেছে। তামজিদ, একটা মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, সময়ের সাথে সেগুলো আরও পরিষ্কার হয়ে যাবে। ধন্যবাদ ইমতিয়াজ। লুটপাটকারী মালিকদের আবারও ফিরে আসার সুযোগ রাখা ব্যাংক রেজুলেশন আইনের 18 ক ধারা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংবাদপত্র সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ। সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের সঙ্গে বৈঠক শেষে নিউ এজ সম্পাদক নুরুল কবির জানান, বিপুল খেলাপি ঋণ, ব্যাংক সংস্কার, আমানতকারীদের টাকা ফেরত, বৈদেশিক মুদ্রা বাজার পরিস্থিতি সহ ব্যাংক খাতের নানা সংকট নিয়ে উদ্বেগের কথা গভর্নরকে জানান তারা। গভর্নর তার পরিকল্পনা উদ্যোগের কথা জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস জানিয়েছেন বলেও জানান তিনি। এছাড়া ইসলামী ব্যাংকে চলমান অস্থিরতা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। মূল্যস্ফীতি, বিনিয়োগ ও কর্মসংস্থান এবং বাজেটের নানা দিক নিয়ে বিশদ আলোচনা হয়েছে বৈঠকে। বিনিয়োগের জন্য, কর্মসংস্থানের জন্য বাংলাদেশ ব্যাংক ইকোনমিকে এগিয়ে দেওয়ার জন্য কি কি চিন্তা করছেন। ওনারা এক্সপ্লেইন করেছেন যে তারা কি এই ব্যাংকটাকে আরো শক্তিমান করে তুলবার জন্য কি চেষ্টা করছেন, সেগুলো তারা বলেছেন। সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান পদে কাজী শাহিদুল হাসানকে 3 বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে একই সময়ের জন্য ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছেন আবেদুর রহমান শিকদার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সোমবার 2টি ভিন্ন চিঠিতে এই 2টি পদে নিয়োগ দিয়েছে। নিয়োগ পাওয়া দুজনই বেসরকারি খাতে কাজ করছেন। আমানতকারীদের টাকা ফেরত দিতে ব্যর্থ হওয়ায় শরিয়া ভিত্তিক এক্সিম সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক মিলে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হয়েছে। গেল বছরের 30 নভেম্বর এই ব্যাংকের অনুমোদন দেয়া হয়। বিদ্যুতের দাম বাড়ায় প্রতি টন স্টিল উৎপাদনে খরচ 3,500 টাকা বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এই খাতের ব্যবসায়ীরা। এতে সাধারণ মানুষের নির্মাণ ব্যয় ও সরকারের প্রকল্প খরচ বাড়বে, যা অর্থনীতিকে আরও চাপে ফেলবে। আজ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরে বিদ্যুতের দাম কমানোর দাবি জানান স্টিল খাতের ব্যবসায়ীরা। বিদ্যুতের দাম গড়ে 16.5% বাড়ায় বিপাকে পড়েছে দেশের স্টিল শিল্প। সক্ষমতার অর্ধেক সচল থাকা কারখানাগুলোর উৎপাদন খরচ বাড়ায় ব্যয় বাড়বে আবাসন ও সরকারি প্রকল্পের। এমন আশঙ্কা প্রকাশ করে সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। জানানো হয়, নতুন শুল্কে প্রতি টন স্টিল উৎপাদনে খরচ বাড়বে প্রায় 3,500 টাকা। শুধুমাত্র বিদ্যুতের নতুন ট্যারিফের কারণে প্রতি মেট্রিক টন স্টিল উৎপাদন ব্যয় প্রায় 1785 থেকে 2000 টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে। ফেরো অ্যালয় এবং অন্যান্য কনজিউমেবল এবং কেমিক্যালসের মূল্য বৃদ্ধির প্রভাব যুক্ত হয়ে অতিরিক্ত ব্যয়ের পরিমাণ প্রতি মেট্রিক টনে 3,500 থেকে প্রায় 5,000 টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। এ সময় ব্যবসায়ীরা বলেন, বিদ্যুৎ খাতে যে ক্যাপাসিটি চার্জ দেওয়া হচ্ছে তা বাজেটের প্রায় 7%। এই টাকা লুট হয়ে অর্থনীতিকে ধ্বংস করছে বলে মন্তব্য করেন সংগঠনটির সভাপতি। 40 থেকে 50 হাজার কোটি টাকা যে ক্যাপাসিটি চার্জ দেওয়া হচ্ছে, ক্যাপাসিটি চার্জের নামে যে লুটপাট করা হচ্ছে, এটা শুধু বিদ্যুৎ সেক্টরকে না, সারা বাংলাদেশের ইকোনমিকে আপনার তছনছ করে দিচ্ছে। স্টিল শিল্প খাতের মূলধন ঘাটতিতে থাকা উদ্যোক্তারা দ্রুত এই বিদ্যুতের বাড়তি মূল্য প্রত্যাহারের দাবি জানান। ক্যাপাসিটি চার্জের বোঝা থেকে অর্থনীতিকে মুক্ত করতে হবে, যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা প্রয়োজন। চুক্তি পূর্ণ বিবেচনা ও বাতিল। দেশের বিদ্যুৎ খাতে অনিয়মের কারণে
করা অপরিকল্পিত চুক্তিগুলো যা বছরে $1.5 বিলিয়ন পর্যন্ত খরচা দিচ্ছে সরকার, তা পুনর্বিবেচনার জন্য গঠিত জাতীয় কমিটির সুপারিশ অনুযায়ী সংশোধন বা বাতিল করতে হবে। বিদ্যুতের এই বাড়তি মূল্য কমানো না হলে স্টিল উৎপাদনকারী কারখানাগুলো বন্ধ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন সংগঠনটির নেতারা। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা। দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 2,29,373 টাকায়, আর 21 ক্যারেট বিক্রি হচ্ছে 2,18,933 টাকায়। 18 ক্যারেট বিক্রি হচ্ছে 1,87,674 টাকায় এবং সনাতনের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 1,52,857 টাকায়। শনিবার সকালে নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়ে 1 আউন্স স্বর্ণের দাম $4,272 নেমে এসেছে, যা গত কয়েক মাসের মধ্যে সর্বনিম্ন। মূলত বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও ভূ রাজনীতিতে নতুন মোড় আসায় এই দরপতন হয়েছে। অর্থনীতি চাঙ্গা থাকায় মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ভবিষ্যতে সুদের হার বাড়ানোর আভাসে 2 মাসের মধ্যে সর্বোচ্চ ডলারের মান। ডলার শক্তিশালী হওয়ায় এবং ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর আভাসে বিনিয়োগকারীরা এখন স্বর্ণের মতো নিরাপদ সম্পদ খুদ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, যার সরাসরি প্রভাব পড়ছে স্বর্ণের দামে। পাশাপাশি ভূ রাজনীতিতে অস্থিরতা বাড়ায় জ্বালানি তেলের দাম বাড়ছে, উল্টো দিকে কমছে স্বর্ণের দাম। ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্য উত্তেজনা শুরুর পর থেকে বিশ্ববাজারে কমছে স্বর্ণের দাম। চলতি বছরের শুরুতে যা উঠেছিল $5,300। এবারে বিশ্ববাজারে জ্বালানির খবর। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার জেরে বিশ্বের তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। লেবাননে ইসরায়েলি হামলার জবাবে রোববার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শান্ত থাকার আহ্বান উপেক্ষা করে ইরানের পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলের সামরিক ঘাঁটিতে পাল্টা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই ঘটনার পর সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রায় 3% উপরে বেড়ে প্রতি ব্যারেল $97 বিক্রি হচ্ছে। মার্কিন অপরিশোধিত তেলের দাম 3% বেশি বেড়ে $93 পৌঁছেছে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় বাজারে তেলের যে ঘাটতি তৈরি হয়েছে তা পুষিয়ে নেয়ার মতো বিকল্প কোনো পথ বিশ্ববাজারে কাছে না থাকায় দ্রুত কোনো কূটনৈতিক সমাধান না হলে তেলের দাম আগামীতে আকাশচুম্বী হতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানি তেল ও এলপিজির দাম বাড়ানোর প্রভাবে মে মাসে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে প্রায় 9%। এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি 9.04% হলেও মে মাসে তা বেড়ে হয়েছে 9.42%। 1.5 মাসের ব্যবধানে মে মাসে বাড়ানো হয় জ্বালানি তেলের দাম। এই সঙ্গে বেড়েছে এলপি গ্যাসের দামও, যার প্রভাবে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে 9% ছাড়িয়ে গেছে, যা এপ্রিলে ছিল 8.36%। এদিকে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি গেল মাসে 9.71% হয়েছে। এদিকে শহরের তুলনায় গ্রামে জীবনযাপন ব্যয় বাড়ছে। গ্রামে মূল্যস্ফীতি 9.48% হলেও শহরে তা 9.25%। গেল মে মাসে জীবনযাপন ব্যয় নিয়ে বেড়েছে মূল্যস্ফীতি 9% হয়েছে। এমন পরিস্থিতিতে বাজারে ক্রেতা বিক্রেতারা কি বলছেন সেই বিষয়ে জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আফরোজা লামিয়া। আফরোজা, মূল্যস্ফীতির তথ্যতে বলছে যে মূল্যস্ফীতি বেড়েছে এবং দাম বৃদ্ধি আসলে কতটা হয়েছে বাজারে সেই বিষয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন একটু বিস্তারিত জানাবেন আমাদের।
তামজিদ, আমরা দেখেছি যে টানা 16 মাসের তুলনায় এই যে মূল্যস্ফীতির ধাক্কা তা কিন্তু এসে 9.42% ঠেকেছে, যা 16 মাসে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ মূল্যস্ফীতি। তার এই যে মূল্যস্ফীতির ধাক্কা, এটা কিন্তু আসলে নিম্ন আয়ের এবং মধ্য আয়ের যেই মানুষ আছে তাদের পকেটেই যে পড়বে। আমরা দেখছিলাম ঈদের আগের পরিস্থিতি এবং ঈদের পরের যে বাজার পরিস্থিতি তা কিন্তু ঊর্ধ্বমুখী ছিল। প্রতিটি পণ্যের দামই আসলে বাড়তি মূল্য ছিল প্রতিটি পণ্যের দামই। আর যেই বাজারে যেই যে শাকসবজি ছিল, মাছ মাংস, এই সবকিছুর দামই কিন্তু অতিরিক্ত ছিল, যা মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার বাইরে। প্রতিটি সবজি কিন্তু 60 টাকার উপরে বিক্রি হচ্ছে। যেই সব মৌসুমী সবজি রয়েছে যার দাম তুলনামূলক কম থাকার কথা, তাও কিন্তু 60 টাকার উপরে এবং 100 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আমরা দেখেছি যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 320 থেকে 350 টাকার ঘরে এবং প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকার মধ্যে। এছাড়া বাজার পরিস্থিতিও আমরা যদি বলি, মাছের বাজার যা আছে, প্রতিটি মাছের দামই কিন্তু 500 টাকার উপর থেকে শুরু হয়। এছাড়াও যে খাদ্য মূল্যস্ফীতি যা আছে তা তো 9.06% এবং এর বাইরে যে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি তা কিন্তু 9.9 ঘর ছাড়িয়েছে। তো দেখা যাচ্ছে যে সব কিছুই যখন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, সেই তুলনায় কিন্তু আয় বাড়ছে না। টানা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে টানা 51 মাস ধরে কিন্তু মানুষের যে মজুরি বৃদ্ধি তা কিন্তু বাড়ছে না। তার তুলনায় দ্রুত গতিতে মূল্যস্ফীতি বাড়ার কারণে দিনকে দিন মানুষের ভোগান্তি আসলে বাড়ছে। এরই মধ্যে আবার যখন 2 দফায় জ্বালানি তেলের দাম বাড়লো, সেই সাথে গ্যাস এবং বিদ্যুতের দাম বেড়ে গেছে, তার কারণে কিন্তু মানুষের যেই জীবনযাত্রার ব্যয় তাও বেড়ে গিয়েছে। সামনে আসলে পরিস্থিতি কিভাবে সামাল দেয়া যাবে তা নিয়ে এখনো পর্যন্ত ভোক্তারা কিছুই জানেন না। তারা বলছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। এই ছিল তামজিদ আজকের বাজার পরিস্থিতি। ধন্যবাদ আফরোজা। পদ্মা নদীতে ব্যারেজ নির্মাণের উদ্যোগে আশার আলো দেখছেন রাজবাড়ী সহ নদী পাড়ের মানুষ। ব্যারেজ নির্মাণ হলে পানির নিয়ন্ত্রণ প্রবাহে কমে আসবে নদী ভাঙন, পানির সংকট দূর হয়ে উন্নত হবে সেচ ব্যবস্থা, অর্থনীতিতেও গতি সঞ্চারের আশা তাদের। পদ্মার ভয়াল ভাঙনে প্রতিবছর হারায় বসত ভিটা, নদীগর্ভে বিলীন হয় ফসলি জমি, বাজার সহ বিভিন্ন স্থাপনা। অন্যদিকে শুষ্ক মৌসুমে থাকে না পানি, সেচ সংকটে ব্যাহত হয় চাষাবাদ। জীবনের এই চরম অনিশ্চয়তা থেকে এবার মুক্তির আশা দেখছেন পদ্মাপাড়ের মানুষ। ব্যারেজ নির্মাণ হলে পানির নিয়ন্ত্রিত প্রবাহে কমে আসবে নদী ভাঙন, পানি সংকট দূর হয়ে উন্নত হবে সেচ ব্যবস্থা, অর্থনীতিতেও গতির সঞ্চারের আশা তাদের। পদ্মা ব্যারেজ হবে, এটা এলাকাবাসীর গর্ব, এলাকাবাসীর মানে এটা আনন্দের ব্যাপার। অনেক সাইডে দেখা যায় যে পানিতে তলিয়ে যায়, দেখা গেলো পদ্মা ব্যারেজটা থাকলে পরে এক পাশ ক্ষতি হলেও আর এক পাশটা ভালো থাকে। এই দিকতে সব দিক থেকে সুবিধে। আমাদের নদীতে পানি থাকবে, আবার আমরা জমি চাষ করতে পারবো, প্রচুর পরিমাণ পানি থাকবে বা আপনার মাছ ধরে আমরা বিক্রি করতে পারবো। পদ্মা ব্যারেজ প্রকল্প চালু হলে এখানে বিনোদন কেন্দ্র গড়ে উঠবে এবং হাজার হাজার মানুষ এখানে দেখতে আসবে এবং হাবাসপুরের মান উন্নয়ন হবে। প্রায় ৩৫,০০০ কোটি টাকার এই ব্যারেজ হবে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুরে। নকশা প্রণয়ন আর ভূমি অধিগ্রহণ শেষে মূল কাজ শুরু হতে কিছুটা সময় লাগবে, জানালেন এই কর্মকর্তা। আনুষঙ্গিক যে কাজগুলো শুরু করার আগে ইনিশিয়াল যে কাজগুলো আছে, সাইট সিলেকশন, সেই কাজগুলো এখন আপাতত হবে। আর এগুলো করতেও তো সময় লাগবে, ইন্টারন্যাশনাল টেন্ডার করতে হবে, এরপরে প্রকল্পের মূল কাজ শুরু হতে হতে অনেকটা সময় চলে যাবে। প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যেতে পারে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জীবনযাত্রা এবং অর্থনীতির চিত্র। তাই দ্রুত কাজ শুরুর আশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দেখছেন স্টার বিজ টুডে, ফিরছি একটু পর। আবারও স্বাগত, দেখছেন স্টার বিজ টুডে। দর্শক, বাজেট এবং কর ব্যবস্থাপনায় নানা পরিবর্তন নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব একজন আমন্ত্রিত অতিথির সঙ্গে। আমাদের সঙ্গে আছেন একজন সিনিয়র সাংবাদিক, দৈনিক কালের কণ্ঠের ব্যবস্থাপনা সম্পাদক ফারুক মেহেদি। স্বাগত আপনাকে। ধন্যবাদ। প্রথমেই যে বিষয়ে আসতে চাই, বিভিন্ন ব্যবসায়িক সংগঠন একটা দীর্ঘদিন যাবত তারা বলছে যে দেশের কর কাঠামো বা কর নীতি ব্যবসা বান্ধব না। এবার আমরা লক্ষ্য করছি যে এনবিআর একটু ভিন্ন পথে হাঁটার চেষ্টা করছে বা কিছু কর নীতিতে পরিবর্তন আসতে চলেছে। আসলে বিষয়গুলো কিভাবে দেখছেন, কোন পথে হাঁটছে এনবিআর?
ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বাজেট প্রায় দরজায় কড়া নাড়ছে। আমাদের 11 তারিখে বাজেট দেওয়া হবে এবং এটা বিএনপি জোট সরকারের প্রথম বাজেট এই সময়ে। তো এই রকম একটি বাজেট আমরা পেতে যাচ্ছি যখন বৈশ্বিক একটা ক্রাইসিস চলছে, বিশ্বে যুদ্ধ চলছে, আপনার কমোডিটি প্রাইস হাই, ফুয়েল প্রাইস হাই, এবং আপনি জানেন যে আমরা হচ্ছে আমদানি নির্ভর কান্ট্রি এবং যে কারণে আমাদের বেশিরভাগ এসেনশিয়াল কমোডিটিস বিদেশ থেকে আমদানি করতে হয়, যার ফলে আমাদের দেশের ইকোনমিতে এটার একটা প্রভাব আছে এবং ডলার ক্রাইসিস আছে। তো সেই রকম সময়ে একটি বাজেট আমরা পেতে যাচ্ছি এবং যে বাজেটটি আসলে অনেক বড় একটি বাজেট, প্রায় 9,30,000 কোটি টাকার। তো আমরা জানি যে রাজনৈতিক সরকারগুলো একটি বড় বাজেট দিয়ে থাকে এবং মানুষকে বোঝানোর একটা চেষ্টা থাকে যে আমরা অনেক কিছু করছি, কিন্তু বেলা শেষে আমরা দেখি যে বাজেটটা আসলে ওইভাবে বাস্তবায়ন হয় না। এটা শুধু যে বিএনপি সরকার বা যে কোনো আমরা গত সব সরকারের আমলে এটা দেখেছি যে বড় বাজেট দেওয়া হয়, জনতুষ্টি বলা হয়, জনতুষ্টির বাজেট, এটা পরে আর ওই জায়গায় থাকে না। এটা মূলত হচ্ছে যে আমাদের একদিকে আপনি যেটা বলছিলেন শুরুতে যে কর কাঠামো এবং আমাদের যে ফিসকাল মনিটারি পলিসির যে আসলে সমন্বয়হীনতা, এটাই হচ্ছে বড় কারণ। তো আপনি যথার্থই বলেছেন যে আমাদের যে কর কাঠামো, আমরা একটা আসলে টিপিক্যাল কর কাঠামোর মধ্যেই আছি। এটা যুগের পর যুগ ধরেই কিন্তু এই কাঠামো নিয়ে কথা হয়। বাজেটে আপনি দেখবেন এবারের বাজেটেও থাকবে যে আমরা এই বাজেটে এই রিফর্ম করছি, আমরা অটোমেশন করছি, আমরা সার্ভিলেন্স বাড়াচ্ছি। এগুলো হচ্ছে গদ বাঁধা কথা, বাজেটকে এটা বলার জন্য বলা, এনবিআর এটা প্রতি বছরে করে এবং বারবারই বলতে হচ্ছে যে এটা সবসময় একটা ধারাবাহিকতা। আগের বাজেট এবং তার পরের বাজেট কিছু শব্দ এদিক সেদিক করা হয়, করেই কিন্তু এটা করা হয়। আসলে প্র্যাকটিক্যাল ফিল্ডে যে কর প্রশাসন, যেটা আপনি কর আহরণ করবে, ট্যাক্স পেয়ারের কাছ থেকে করটা নিয়ে আসতে হবে, তো টাকাটা জনগণের কাছ থেকে আনতে হলে আপনার যে ক্যাপাসিটি এবং যে ধরনের সিস্টেম ইন্টিগ্রেশন দরকার, সেটা কিন্তু কখনোই করা হয় না। এবং আপনি দেখেন যে আমরা বলছি যে আমরা উন্নত হয়ে যাচ্ছি, আমরা অনেক সব দিকে আমাদের উন্নয়ন হচ্ছে, আমরা জিডিপি গ্রোথ একসময় 7, 7.5 গড়ে আমরা কয়েক বছর যাবতীয় অর্জন করেছি। যদি তাই হয়, আমরা যদি স্বল্পোন্নত দেশের ইয়েতে চলে যাই, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে যাই, আমাদের সব কিছু উন্নয়ন হচ্ছে, তাহলে আমাদের এই উন্নয়নটা কিন্তু আমাদের ট্যাক্সে কিন্তু প্রতিফলন নাই। ট্যাক্সই হচ্ছে একটা দেশের অর্থনীতির একটা বড় সূচক, যেটাতে আপনি ডিটারমাইন করবেন যে ইকোনমিটা কিভাবে চলছে আর এটা শিফটিংটা কিভাবে হচ্ছে, একটা অর্থনীতি কিভাবে বড় হচ্ছে। আপনি দেখেন যে আমাদের কর জিডিপি অনুপাত সব বিশ্বের সবচেয়ে কম, ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল থেকেও কম। এটাই হচ্ছে যে আমাদের কর ব্যবস্থাপনার একটা উইকনেস, যে আমরা মুখে বলছি, প্রতি বাজেটেই বলছি। আপনি যদি গত 8-10টি বাজেট যদি একটু অ্যানালাইসিস করেন যে কর প্রশাসনের যে ডেভেলপমেন্টটা বা তার যে রিফর্মটা, এটা আপনি সহজে বুঝতে পারবেন যে একটা ধারাবাহিকতা, তেমন কোনো পরিবর্তন হয় নাই। ধরেন গত 5-7 বছরে হয়তো আমাদের কর অঞ্চলগুলো বাড়ানো হয়েছে, সংখ্যায় বাড়ানো হয়েছে, কিছু সংখ্যায় লোকজন নিয়োগ করা হয়েছে, কিছু অফিস সেট আপ করা হয়েছে, সেটাও ওইরকম অর্থে যথার্থ না। আমাদের ইকোনমি যদি সত্যিকার অর্থে, আমাদের ইকোনমি তো অবশ্যই এগিয়েছে, তো সেই অনুযায়ী কিন্তু আমাদের যে ট্যাক্স পেয়ারের যে নেটের মধ্যে আসার কথা, সেটা কিন্তু হয় নাই। আপনি দেখেন আমরা বছর শেষে যেটা দেখি যে 3-4 দফা যদি সময় বাড়ানো হয় রিটার্ন জমা দেওয়ার জন্য, এরপরে আমরা দেখি যে এই বছর যেটা আমরা দেখছি 1,30,00,000 উপরে হয়তো বা রিটার্ন টিআইএন আছে মানুষের। আপনি দেখেন 18-19 কোটি মানুষ আমাদের, সেখানে আমরা বলছি যে 1,30,00,000 মতো আমরা টিআইএন ধারী আছে, তার মধ্যে ট্যাক্স রিটার্ন জমা দিয়েছে মনে হয় 50 লাখের মতো, তার মধ্যেও সবাই ট্যাক্স দেয়নি, অন্তত 10-15 লাখ হচ্ছে ট্যাক্সই দেয় না, জিরো ট্যাক্স দেয়। তাহলে আমরা ট্যাক্স দিচ্ছি কয়জন? আর যারা ট্যাক্স দিচ্ছে তারাই ট্যাক্স দিচ্ছে। এটা হচ্ছে যে সবচেয়ে বড় আমাদের কর প্রশাসনের সবচেয়ে দুর্বল জায়গা, যারা কর দিচ্ছে তারাই কর দিচ্ছে প্রতি বছর, তার ফাইলটাকেই আপনি 5%, 10% বা 15% এডিশনাল ধরেই কিন্তু এটাকে অ্যাসেস করা হচ্ছে। কিন্তু যারা ট্যাক্স নেটের বাইরে, যারা বছরের পর দিচ্ছে না, তাকে আপনি রিচ করতে পারছেন না। কারণ হচ্ছে আমাদের ট্যাক্সের অ্যাডমিনিস্ট্রেশনের একটা টিপিক্যাল মাইন্ডসেট, তারা হচ্ছে বসে বসে ট্যাক্স আদায় করবে, যে অফিসে আসবে ট্যাক্স পেয়ার, এসে ফাইল জমা দিবে, এরপর ট্যাক্স দিবে। কিন্তু পোটেনশিয়াল ট্যাক্স পেয়ারকে যে আপনি নেটে আনার জন্য যে ডিজিটাইজেশন বা ধরেন আদার
আপনি উন্নত বিশ্বে কিভাবে করে? আপনি তো কেউ ট্যাক্সের আওতার বাইরে না, এটা একটা সিস্টেম ইন্টিগ্রেশন করা হয়েছে। আমরা ডিজিটাল বাংলাদেশ বলেছি কিন্তু কত বছর, কিন্তু ট্রু ডিজিটাল সেটা কিন্তু হয় না। যদি তাই হতো তাহলে আমাদের যে ট্যাক্স পেয়ার কিন্তু অটোমেটিকই আপনার ট্যাক্স নেটের মধ্যে আসতো, কিন্তু সেটা আমরা করছি না। আমরা বিষয়টা এমন না যে আমাদের যারা প্রশাসনে আছে বা ধরেন আমলারা যারা আছে বা এই পলিসি মেকিংয়ে আছে তারা জানে না জিনিসটা, মানে আমলাতন্ত্রটাই ওই পর্যায়ে আছে যে তারা এইটা বাইরে কিছু ইনোভেশন করে যে আপনি দেশের স্বার্থে মানুষকে ট্যাক্স নেটে আনবেন, সেইটা করা হচ্ছে না। তাহলে ধরেন আপনি বিদেশ ট্যুর হবে না, কারণ আপনি যখন ট্যাক্স বাদ দিয়ে যখন মানে ট্যাক্সই যদি সব নিয়ে আসেন তাহলে আপনি সেলফ সাফিসিয়েন্ট হয়ে গেলেন, আপনার তো এইডের প্রয়োজন নাই, লোনের প্রয়োজন নাই। আপনি যখন লোন আনবেন, আপনি বিদেশ ট্যুর হবে, আপনি বৈঠক করবেন, আপনি প্রকল্প করবেন, আপনার নানান এঙ্গেজমেন্ট হবে। আপনি একদিকে এডিশনাল সেক্রেটারি, আপনি একটা প্রজেক্ট ডিরেক্টর, আপনি এডিশনাল গাড়ি পাচ্ছেন, আপনি এডিশনাল বেনিফিট পাচ্ছেন, 10টা-5টা মিটিং হবে, সেখানে কিছু রিমিউনারেশন পাচ্ছেন। তো কালচারটা হয়ে গেছে এরকম যে আমরা সব বাজেটটা পুরো বাজেটটা আমরা নিজের টাকায় করব না, আমরা ঘাটতি বাজেট, আমাদের ইকোনমি ঠিক আছে, আমাদের সেই সক্ষমতা নাই কেন, কিন্তু ওই পোটেনশিয়াল আছে ইকোনমির, সেটা দুর্বলতার কারণেই আমরা এই পোটেনশিয়ালটা কাজে লাগাতে পারি। আপনি করের আওতার বিষয়ে বেশ কিছু বিষয় এখানে উঠে এসেছে আপনার কথায়। আরেকটি বিষয় এখানে আমি যুক্ত করতে চাই, এনবিআর এর যে সক্ষমতা, এটা নিয়ে যে প্রশ্ন সবসময় থাকে এবং এনবিআর এর সক্ষমতার উপরে নির্ভর না করেই কিন্তু প্রত্যেক বছর বাজেটটা দেওয়া হয়। এই বছরেও যে বাজেট দেওয়া হচ্ছে 9,38 লাখের মতো একটা বিশাল বলা যায় উচ্চাভিলাষী বাজেট দেওয়া হচ্ছে এবং এটার চাপ শেষে গিয়ে এনবিআর এর উপরেই পড়বে এবং এনবিআর সক্ষমতা সম্পর্কে বরাবরই একটা প্রশ্ন থেকেই যায়। এনবিআরকে সক্ষম করার জন্য অন্তর্বর্তী সরকারের সময়ে যে উদ্যোগটা নেওয়া হয়েছিল এবং বিভিন্ন অর্থনীতিবিদরা সেটাকে গ্রহণও করেছিলেন এবং বলেছিলেন যে এনবিআরকে বিভক্ত করাটা হয়তো বা বুদ্ধিমানের কাজ হতে পারে। তো এনবিআরকে নিয়ে যে সংস্কারের কার্যক্রমটা এগিয়েছিল সেটা কেন বাস্তবায়ন হলো না? সেটা বাস্তবায়িত হলে কি হতে পারতো, আর না হয়ে কি ক্ষতিটা হয়েছে? আচ্ছা, আপনাকে বলি, বাজেটটা তো ফাইন্যান্স মিনিস্ট্রি করে, ফাইন্যান্স মিনিস্ট্রিরই একটা মানে অর্থ বিভাগেরই একটা অংশ হচ্ছে যে এনবিআর, মানে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং জাতীয় রাজস্ব বোর্ড। তো এরা কিন্তু পুরো স্বাধীন না, বাজেটটা ডিসাইড করে ফাইন্যান্স মিনিস্ট্রি, অ্যাজ এ হোল ফাইন্যান্স মিনিস্ট্রি সে টার্গেট ঠিক করে, সে কত খরচ করবে, কত আয় করবে। আয়ের জায়গাটা কে করে? জাতীয় রাজস্ব বোর্ড মোটা দাগে 6 লাখ, এবার যে 4,000 কোটি টাকা রাজস্ব টার্গেট, হ্যাঁ, সামনের বাজেটে, তো 7 লাখের উপরে হচ্ছে যে টোটাল টার্গেট। এর ভিতরে এই যে মেজর স্টেকটা এনবিআর আদায় করবে, এনবিআর এর সাথে কিন্তু ডিসকাশন খুব কম হয়, তার সক্ষমতা আছে কি নাই সেটা না, এটা একটা গ্রোথ ধরা হয়। যেহেতু রাজনৈতিক সরকারের কিছু কমিটমেন্ট থাকে, মোটা দাগে রাজনৈতিক সরকার থেকে কিছু এজেন্ডা আসে যে আমরা এইভাবে করতে চাই, মানুষের জন্য এই কাজগুলো করতে চাই। এই যে আপনি ধরেন যে এবার মাননীয় প্রধানমন্ত্রীর যে পরিকল্পনাগুলো আছে, আপনার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, নানা রকম কার্ড, তো এগুলো তো সোশ্যাল সেফটি নেটের আওতায় হবে। তো এগুলো একটা ইনোভেটিভ উদ্যোগ। তো সেইটা মোটা দাগে ওনারা বলে দেন যে আমরা এই নতুন কিছু করব, আমার সৃজনশীল কাজে এবার আমরা সুযোগ দিব, অল্প টাকা কিন্তু 300 কোটি টাকা, কিন্তু এটার হাইপটা কিন্তু অনেক বড়, যে আমরা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এই করছি, আমরা যারা ভিডিও বানাবে তাদের জন্য ভালো, কারণ পৃথিবী যেভাবে আগাচ্ছে আপনাকে ওই জায়গাগুলোতে ইনসেন্টিভ দিতে হবে। কিন্তু আমার বলার বিষয় হচ্ছে এটা যে ফাইন্যান্স মিনিস্ট্রি যে এই বাজেটটা করে ফেলে যে তুমি 6,04,000 কোটি টাকা আদায় করবা, তার সক্ষমতা নাই, কিন্তু তাকে এটা চাপিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে আমরা দেখি কি বছর শেষে তাকে কিন্তু সংশোধন করতে হয়। আমরা দেখি যে এই চলতি বাজেটেও কিন্তু 1,04,000 কোটি টাকা 9 মাসে ঘাটতি আছে। পরবর্তী 3 মাস যদি ধরা হয়, আমার ধারণা যেটা 1.5 লাখ কোটি টাকা যাবে, তাহলে আমার 5,45,000 কোটি টাকা মনে হয় যে এরকম কাছাকাছি 5.5 লাখ কোটি টাকার মতো টার্গেটের ভিতরে যদি আমার 1.5 লাখ কোটি টাকা আদায় না হয়, এই বাজেটের মানে কি? এই বাজেটগুলো আমরা কেন দিই? কারণ মানুষকে খুশি করার জন্য আমরা বলছি যে আমরা বিরাট বাজেট দিচ্ছি, কিন্তু মানুষ আর পরে হয়তো মানে ওইটাই প্রথম যে বড় বাজেট দেয়া হইলো মানুষের জন্য, এটাই হয়তো মানুষ দেখে। কিন্তু এই বাজেটগুলোর কোনো মূল্য নাই যে যদি আপনি বিশাল একটা টার্গেট দিলেন যেটা অ্যাচিভেবল না। এটা শুধুই হয়েছে যে কোঅর্ডিনেশনের অভাব, মানে ফাইন্যান্স মিনিস্ট্রি চাপিয়ে দিচ্ছে, আর ফাইন্যান্স মিনিস্ট্রিও সরকারের কিছু এজেন্ডার কারণে করে থাকে। কিন্তু যেটা হচ্ছে যে এনবিআর আপনি বলছেন, এই যে আমি মনে করি না যে শুধু এই যে বিভক্ত করে দিলে এই যে এনবিআর সক্ষমতা বেড়ে যাবে, এটা হচ্ছে একটা আমলাতন্ত্রের আরেকটা মানে জবরদখলের মতো একটা অবস্থা। ধরেন এই
যদি আপনি অটোনমিটা যদি আপনি চিন্তা করেন এনবিআরকে সক্ষম করেন, আপনি ফাইন্যান্স মানে অ্যাডমিনিস্ট্রেশনকে এখানে আইনে বসানোর যে পরিকল্পনা সেটা হলে কিন্তু এনবিআর সক্ষমতা বাড়বে না। কারণ আপনি লক্ষ্য করবেন যে এনবিআর এর 3টা উইং আছে, ইনকাম ট্যাক্স, ভিএটি এবং কাস্টমস। এই যে 2টা ক্যাডারের লোকজনই কিন্তু এই ডিপার্টমেন্টটা চালায়। তো তারা যে এত বছর চাকরি করলো এখানে, যে তার এক্সপার্টিস ডেভেলপ করলো, তাকে বাদ দিয়ে আপনি এনবিআর চেয়ারম্যান নিয়ে আসতেছেন বাইরে থেকে, মানে প্রশাসনের কাউকে নিয়ে আসছেন। এইটা আমরা আশা করেছিলাম যে অন্তর্বর্তী সরকার যে উদ্যোগটা নিয়েছিল এটা হইলে ভালো হতো, যে এনবিআর চালাবে একজন মানে এনবিআর এর লোকজন, হতে পারে যে 2 উইংটা, কিন্তু আমরা কি দেখলাম যে একটা উইং এনবিআর এর লোকজন থাকবে, আরেকটা উইংয়ে এনবিআর এর লোক থাকবে না। তো এটা হচ্ছে যে আরেকটা পদ তৈরি করা হলো, কারণ প্রশাসনের আরেকজন লোক যাতে এসে বসতে পারে। তো এইরকম ইল মোটিভ থাকলে, আপনার আগে থেকেই যদি প্রশাসনের উপর লেভেলে এরকম একটা মোটিভ থাকে যে আমরা একটা ভালো একটা চেয়ার পাবো, গাড়ি বাড়ি সুযোগ সুবিধা পাবো, একটা প্রভাব প্রতিপত্তি পাবো, এনবিআর চেয়ারম্যান হওয়ার জন্য বহু তদবির চলে, আপনি জানেন যে এই পদে আসার জন্য। তো সুতরাং এইটা হচ্ছে ওই দৌড়, যে এই ক্ষমতার দৌড় করার জন্য কিন্তু এইটা হলে কিন্তু এনবিআর এর মানে এটা কেউ সাপোর্ট করে না, এবং আমরাও মনে করি যে এইটা দিয়ে ফ্রুটফুল কিন্তু এনবিআরকে আপনি স্বাধীন করতে পারবেন না, এবং সেটা দিয়ে আপনি কাঙ্ক্ষিত রাজস্ব আসবে না। শেষ একটা প্রশ্ন করতে চাই, খুব ছোট করে উত্তরটা দেবেন। সেটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর যে অর্থ উপদেষ্টা, তিনি কিছুদিন আগে একটা কথা বলেছিলেন যে কর ব্যবস্থাকে পুরোটাই ক্যাশলেস এবং ডিজিটালাইজেশনের দিকে চিন্তা করছে সরকার, এবং এটার সাথে কিন্তু কর আওতার, যেটা আপনি আলোচনা করছিলেন একটু আগে, যে কর আওতাটা বাড়ানো যাচ্ছে না, যারা ট্যাক্স দিচ্ছে তারাই দিয়ে যাচ্ছে। তো এই ডিজিটালাইজেশন কেন সম্ভব হচ্ছে না, বা সামনের দিনে আর কত সময় লাগতে পারে সরকারের? শুনেন, এই অর্থ উপদেষ্টা শুধু না, এটা তো সবারই চাওয়া যে ধরেন আমার সব কিছু ডিজিটাইজ হবে। আমাদের ধরেন মানে বিশ্বে দেখবেন যে অন্য উন্নত দেশে একটা কার্ড থাকে, এই একটা কার্ডের আওতায় আপনি কিন্তু সম্পূর্ণ সার্ভিলেন্সের মধ্যে থাকবেন, এবং আপনার সব সেবা কিন্তু এটার মধ্যে দিয়ে পাবেন। ধরেন আমাদের ন্যাশনাল আইডি যেটা আছে, এইটাকে যদি আপনি ইন্টিগ্রেটেড করেন, যে আপনার সকল সেবার সঙ্গে এটা ইন্টিগ্রেটেড, আপনার যখন এটা স্ক্যান করা হবে তখনই আপনার সকল কিছু চলে আসবে, যে আপনি কি করেন, আপনার ইনকাম কত, আপনি কি কনজামশন করেন বা করছেন। তো এই অল ডিটেল যখন চলে, আপনার ইনকাম ট্যাক্স কত আসে, আপনি কত দিয়েছেন, আপনার স্যালারি কত, কি এভরিথিং আসা সম্ভব। মানে পৃথিবীতে সবাই যদি পারে, তাহলে আমরা ইউটোপিয়াতে বাস করি না, আমরা তো কাল্পনিক রাজ্য না, আমরা একটা রিয়েল পৃথিবী। এবং আমরা বলছি যে পৃথিবীর যে পরিবর্তনটা মুহূর্তে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, আমরা ওই পরিবর্তনের অংশীদার। তাহলে আমাদের এই ডিজিটাইজেশন করতে সমস্যা কোথায়? এইটাই আমি বারবার বলি যে এটা হচ্ছে উইল ফোর্সের অভাব। মানে অর্থ উপদেষ্টা বলছেন বলেই যে করে ফেলতে পারবেন, বিষয়টা এরকম না, কারণ আমাদের আমলাতন্ত্র এতটা সহজ না যে উনি চাইলেই পারবেন। এটা আমরা দেখি অন্তর্বর্তী সরকারের সময় এসে কিন্তু অনেক বড় বড় কথা বলা হয়েছিল, কিন্তু আপনি দেখেন রেজাল্ট কি। এবং এই সরকারের এসে ওনার হয়তো ইচ্ছাটা আছে, কিন্তু ওনার সিস্টেমটা ওইভাবে মানে প্রিপেয়ার না টু মানে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে, এবং সেটাকে একদম বলা যায় যে কাঠ ঠোকরা পড়িয়ে সেটাকে বাস্তবায়িত করার সাহসী সিদ্ধান্ত। সহজ কথা হলো আপনি সবাইকে খুশি করতে পারবেন না, আপনাকে অবশ্যই সাহসী কোনো সিদ্ধান্ত নিতে হবে, কেউ যদি না খুশি হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আজকে বাজেট এবং কর কাঠামো নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন দৈনিক কালের কণ্ঠের ব্যবস্থাপনা সম্পাদক ফারুক মেহেদি। সংবাদের পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন স্টারবিজ টুডে। জ্বালানি আমদানির পেছনে বিপুল খরচ দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে। এই সংকট থেকে বাঁচতে এবং অর্থনীতির গতি ফেরাতে নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প নেই। সকালে জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল অ্যালায়েন্স ফর জাস্ট ট্রানজিশন বাংলাদেশ আয়োজিত গোল টেবিল আলোচনায় এমন তাগিদ দেন বক্তারা। তারা বলেন, বাংলাদেশ এখন বহুমাত্রিক জলবায়ু ঝুঁকিতে, বৈশ্বিক উষ্ণতা ও জ্বালানি সংকটের সরাসরি প্রভাব পড়ছে মানুষের স্বাস্থ্য, শ্রম ও অর্থনৈতিক স্থিতিশীলতায়। কর্নেল ইউনিভার্সিটির এক গবেষণার বরাত দিয়ে জানানো হয়, সময় মতো তাপ সহনশীল ও জলবায়ু অভিযোজন ব্যবস্থা না নিলে 2030 সালের মধ্যে বাংলাদেশের প্রধান চালিকা শক্তি তৈরি পোশাক খাত বড় ধাক্কা খাবে। এতে প্রায় $65 বিলিয়ন রপ্তানি আয় এবং 10 লাখ কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়বে।
বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম লাইফলাইন হরমুজ প্রণালী অচলাবস্থার ১০০তম দিন পার হয়েছে। যে পথে প্রতিদিন পার হতো শতাধিক জাহাজ, সেই পথে ২৮ ফেব্রুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত চলাচল করেছে মাত্র ৬৬০টি জাহাজ। এর জেরে বিশ্বের ১৪৬টি দেশে বেড়েছে পেট্রোলের দাম। অর্থনৈতিক উন্নয়ন ও সহযোগী সংস্থা OECD বলছে এই প্রণালী বন্ধ থাকায় ক্ষতি ছড়াতে পারে $৭০০ বিলিয়ন। ১০০তম দিন পূর্ণ করল যুক্তরাষ্ট্র ইরান সংঘাত। ৪০ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর নামমাত্র যুদ্ধবিরতিতে সম্মত হলেও চলছে হামলা পাল্টা হামলা। এর ফলে দীর্ঘ সময় বন্ধ থাকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথগুলোর একটি হরমুজ প্রণালী। স্বাভাবিক সময়ে বিশ্বের প্রায় ২০% তেল ও এলএনজির একটি বড় অংশ পরিবহন হতো এই প্রণালী দিয়ে। তবে সংঘাত শুরুর পর ২৮ ফেব্রুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত হরমুজ দিয়ে চলাচল করেছে মাত্র ৬৬০টি জাহাজ। শত শত জাহাজ প্রণালীতে আটকে পড়ায় তেলের বাজারে তৈরি হয়েছে নজিরবিহীন অস্থিরতা। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর এক সপ্তাহের মধ্যেই অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $৭০ থেকে বেড়ে $১২০ ছাড়িয়ে যায়। জ্বালানির এই অতিরিক্ত ব্যয় পৌঁছে যায় মানুষের জীবনে। আল জাজিরার হিসাব অনুযায়ী গত ১০০ দিনে বিশ্বের অন্তত ১৪৬টি দেশের পেট্রোলের দাম বেড়েছে। তবে ক্ষতি শুধু জ্বালানি খাতেই সীমাবদ্ধ নয়। জ্বালানির দাম বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে খাদ্য উৎপাদন ও পণ্য পরিবহনের খরচও। এর প্রভাব পড়েছে বিশ্বজুড়ে খাদ্যদ্রব্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF সতর্ক করেছে, সংকট দীর্ঘায়িত হলে বৈশ্বিক মূল্যস্ফীতি ৫.৪% পর্যন্ত পৌঁছাতে পারে। যুদ্ধের প্রভাব থেকে রেহাই পায়নি শেয়ার বাজারও। সংঘাতের শুরুতে যুক্তরাষ্ট্রের S&P 500 সূচক প্রায় ৯% পড়ে যায়। ইউরোপের প্রধান সূচকগুলোতেও দেখা যায় বড় পতন। যদিও পরবর্তীতে প্রযুক্তি ও AI খাতের উত্থানে কিছু বাজার ঘুরে দাঁড়িয়েছে, তবুও ১০০ দিন ধরে হরমুজ প্রণালী কার্যত অচল থাকায় বিশ্ব অর্থনীতি এখন উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানির অনিশ্চয়তা ও ধীর প্রবৃদ্ধি ঝুঁকি বহন করে চলছে। রোকসানা রিমি, স্টার নিউজ। মধ্যপ্রাচ্যের বড় সংকটের নাম এখন ইরান মার্কিন উত্তেজনা। ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোর অবকাঠামো নির্মাণে তেহরানে জব্দ করা অর্থ ব্যবহারের চিন্তা করছে যুক্তরাষ্ট্র। আর ইরান বলছে গেল ৪ দশক ধরে জব্দ করা ইরানের সম্পদ ছাড় করা হলেই কেবল যুদ্ধবিরতি চুক্তি সম্ভব। আর এখানেই আটকে আছে চুক্তির সম্ভাবনা। এদিকে যুদ্ধবিরতি না হলে অর্থ ছাড় হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে এত অস্থিতিশীলতার মধ্যে নিজেদের ঘাঁটিগুলো নিরাপদ রাখাই যেন প্রধান লক্ষ্য যুক্তরাষ্ট্রের। এবার ইরানের হামলায় উপসাগরীয় দেশগুলোর জ্বালানি সহ যে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে তা পুনর্গঠনে ইরানের জব্দ করা অর্থ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিভিন্ন গণমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের পরিকল্পনা ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো তাদের অর্থ দিয়েই পুনর্গঠন করা হবে। পাশাপাশি ভবিষ্যতে যদি তেহরানের হামলায় কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়, সেই ক্ষতিপূরণও ইরানের তহবিল থেকেই নেওয়া হবে। প্রতিবেদনে বলা হচ্ছে, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত পারস্য উপসাগরীয় যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর কি পরিমাণ ক্ষতি হয়েছে তা পর্যালোচনা করতে। এই বিবৃতির আগে ইরানের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়, ইরানের জব্দ করা $24 বিলিয়ন তহবিল ফেরত না দেয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতি আলোচনা হবে না। ইরানি গণমাধ্যম বলছে, তেহরান 1 থেকে 2 মাসের মধ্যে জ্বালানি রপ্তানি থেকে আয়ের অন্তত $12 বিলিয়ন ছাড় চায় যুক্তরাষ্ট্রের কাছে। 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যৌথ হামলার পর থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে মধ্যপ্রাচ্য জুড়ে অবস্থিত বৃহত্তম তেল ও গ্যাস স্থাপনা। মার্চে বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র ইরানের সাউথ পার্সে ইসরায়েলের হামলায় 12% গ্যাস উৎপাদন বন্ধ। এরপর ইরান ও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত আর বাহরাইনের জ্বালানি ক্ষেত্রে হামলা চালায়। ক্ষতিগ্রস্ত হয় সৌদি আরামকোর উৎপাদন। হরমুজ প্রণালী অচল করে রাখায় বিশ্ববাজারে 1/5 জ্বালানি রপ্তানিও স্থবির। ইরান কর্তৃপক্ষ বলছে, নিষেধাজ্ঞা ব্যাংকিং লেনদেনে বিধিনিষেধের কারণে কয়েক দশক ধরে অন্তত $100 বিলিয়ন ব্যবহার করতে পারছে না ইরান। শুধু এই দেশের নয়, রাশিয়া আর আফগানিস্তানের অর্থ জব্দ করে রেখেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে সেনা অভিযান শুরুর পর রাশিয়ার $300 বিলিয়ন জব্দ করেছিল যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশ।
তালেবান নিয়ন্ত্রণ নেয়ার পর যুক্তরাষ্ট্র আর ইউরোপে থাকা আফগানিস্তানের প্রায় $9 বিলিয়ন জব্দ করে রাখা, যা থেকে $3.5 বিলিয়ন সুইজারল্যান্ডে আফগান ফান্ড হিসেবে স্থানান্তর করে যুক্তরাষ্ট্র। এর আগে নিষেধাজ্ঞার কারণে সিরিয়া, কিউবা, উত্তর কোরিয়া আর ভেনেজুয়েলার অর্থ বিভিন্ন সময় জব্দ করে রেখেছিল মার্কিন প্রশাসন। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ। জেট ফুয়েলের দাম বাড়ায় বিশ্বের এয়ারলাইন্সগুলোর মুনাফার লক্ষ্যমাত্রা অর্ধেকে নামছে, এমন তথ্য দিয়েছে ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স অ্যাসোসিয়েশন। সংস্থাটি বলছে, মধ্যপ্রাচ্য উত্তেজনায় জেট ফুয়েলের দাম বেড়ে সারা বিশ্বে বিমান ভাড়া বেড়ে গেলেও মানুষের ভ্রমণ সক্ষমতা এখনও কমেনি, যে কারণে চলতি বছর মুনাফা $41 বিলিয়ন থেকে $23 বিলিয়ন নামতে পারে বলে আশঙ্কা করা হলেও তা $1 ট্রিলিয়ন উপরে উঠতে পারে পরবর্তী সময়ে। ঘুষ কেলেঙ্কারি আর হিডেনবার্গ বিতর্ক ছাপিয়ে আবারও এশিয়ার শীর্ষ ধনী হলেন গৌতম আদানি। ফোর্বসের তথ্য অনুযায়ী তার মোট সম্পদ এখন প্রায় $9,000 কোটি। আদানি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দাম শুক্রবার $2.5 বিলিয়ন বাড়ায় তার সম্পদের পরিমাণ বেড়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির স্থান দখল করে এশিয়ার শীর্ষ ধনী হয়েছেন তিনি। ফোর্বসের রিয়েল টাইম বিলিয়নিয়ার লিস্টের তথ্য বলছে, আদানির মোট সম্পদ $8,920 কোটি, যেখানে আম্বানির মোট সম্পদ $8,800 কোটি। এই ছিল আজকের স্টার বিজ টুডে। সঙ্গে ছিলাম তামজিদ আহমেদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।